আহ আমি যখন বছর খানেক আগে বাংলাদেশী ফিকশন পড়তে শুরু করি, তখন ২-৪ জন মুরাদ কিবরিয়ার এই বইটার কথা বলছিলেন। তখন হাইপ ওঠা বই-টই পড়ে বেশ বিরক্তই ছিলাম। যার ফলে ওই লিস্টে ঢুকতে চাই নাই। কিন্তু হাইপের বাইরে মানে মানুষজন বলে-টলে, আ এর বাইরে বই আর আসলে কই থেকে পাবো? যেসব রাইটারদের লেখা চোখে পড়ে, সামনে আসে, মানুষজন যেসব বই পইড়া ভালো বলে, এর বাইরে তো আসলে লোকেট করার খুব একটা উপায় নাই। মানে এই বইগুলি তো আসলে দেখতে হবে আরকি। ঘুরে ফিরে তো এগুলিই আসে। তো এইবার ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমির বইয়ের বাজারে বাকশালী রাইটাররা মার্কেটে তেমন একটা না থাকাতে মুরাদ কিবরিয়ার নতুন যে উপন্যাসটা ছাপা হয়েছে সেটার কথাই দেখলাম যে চারপাশের লোকজন আবার বলতেছেন। তো উনার পুরানো বইটার নামও বেশ কয়েকবার আসছে। তো এই জন্য ২ টা বই কিনলাম রকমারি থেকে। ভাবলাম আগের বইটা আগে পড়ি। তো এইটাই হইতেছে ব্যাকগ্রাউন্ড এর কথা। মুরাদ কিবরিয়ার 'নিনাদ' উপন্যাসটা ছাপা হয়েছিল ২০২৩ সালে। ২৫৪ পেজের বই, ১১ টা চ্যাপ্টার। তো বইয়ের ১০-১২ পাতা পইড়ে মনে হইল মেইন ঘটনাটা আসলে কি ঘটছে? মানে একটা সার্টেন অডিয়েন্স এর কেন ভাল লাগতে পারে বইটা? তো ঘটনাটা হইতেছে যে বাংলাদেশী ভালো উপন্যাসের শক্তি হইতেছে আমরা দেখি বর্ণনা বা ডেসক্রিপশন। কাহিনী এতটা না। এই উপন্যাসের বর্ণনা ভালো, সেটি একটা ভালো উপন্যাস। কাহিনী একটা থাকা লাগে বইলা আছে। এরকম হইতেছে আমাদের ভালো উপন্যাসের ধারণা। যে সুন্দর একটা বর্ণনা থাকবে। কাহিনী যেরকমই হোক। তো 'নিনাদে' কাহিনীটা সেন্টার পয়েন্ট হিসাবে আছে। যে একটা কাহিনী আছে এইখানে, সেটা বলা হইতেছে। বর্ণনা-টর্ণনা তো আছেই। তো একটা ভালো বর্ণনা থাকা যেমন একটা উপন্যাসের ভালো উপন্যাসের ঘটনা না, একটা ভালো কাহিনী থাকাটা ও ভালো উপন্যাসের ঘটনা না। আ তো ভালো উপন্যাসের ঘটনাটা কি আসলে? যে কি দেখে আমরা একটা জিনিসকে আ বা মানে ভালো উপন্যাস বলব? এইটা হইতেছে অনেকটা ওই কথাটার মতো যে সাম পার্টস সাম অফ অল পার্টস ইস গ্রেটার দ্যান দ্য টোটাল হইতে হবে। মানে ভালো বর্ণনা, ভালো কাহিনী কিংবা ভালো যা কিছু আছে সবকিছু মিলাইলে এটা এমন একটা গ্রেটার একটা কিছু হয়ে উঠবে। যেটা পার্ট গুলি এতটা গ্রেট না হইলেও চলে। মানে সবকিছু মিলে একটা আর্ক হয়ে উঠতে হবে আরকি। টেকনিক্যালিটি বলেন, ফিলিংস বলেন, আলাদা এক্সিলেন্স গুলি আসলে তেমন কিছু মিন করে না যদি সবকিছু মিলে একটা কিছু না হইতে পারে। তো আমার একটা ঘটনা পইড়া মনে হইছে যে এখানে ভালো কাহিনী তো আছেই, কিন্তু ভালো কাহিনী বইলেই সেই ভালো উপন্যাসের ঘটনাটা এখানে ঘটতে পারতেছে না। তো ঘটতে পারতেছে না কেন? এইটা এক্সিস্টিং যে কাহিনী আছে, সেটা আমাদের যে পার্সপেক্টিভ আছে বা বিভিন্ন ঘটনাকে দেখার যে নেরেটিভ আছে, সেটাকে খুব একটা বেশি নড়চড় করতে পারে না। আর নতুন কিছু এড করতে পারে বইলে আমি দেখি না আরকি। যে কারণে ঘাটতিটা মনে হইছে বা আমার কাছে এটা ওই এভারেজের একটা উপন্যাসের ঘটনা মনে হইছে। যেমন ধরেন 'সৎমার' বিষয়টা। সৎমা মানেই হইতেছে অত্যাচারী, খারাপ। এই যে একটা সামাজিক সত্য আছে, এর বাইরে এটা যায় না। এখন সৎমা ভালো হইলে জিনিসটা ভালো হয়ে যেত তা তো না। বরং এই যে এখানে ভালো বা খারাপের বাইরে ক্রিটিক্যাল না হইতে পারার একটা ঘটনা আছে, এটাই আমি একটা সমস্যা হিসাবে দেখি আরকি। মানে কাহিনীর ন্যারেটিভটা এক্সিস্টিং যে সোশ্যাল ট্রুথ আছে, সেগুলোর মধ্যে ঘোরাফেরা করে। নতুন কোনো সত্যর দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে না। এইটা আমার কাছে একটা প্রবলেম মনে হয়। আরেকটা জিনিস আমি তো বলি যে ধরেন যেকোনো জিনিসের যেটা হচ্ছে স্ট্রেংথ, সেটাই হইতেছে ওই জিনিসের উইকনেস এর জায়গাটা। যেমন ফার্স্ট চ্যাপ্টারের শেষে যে ঘটনাটা ঘটে, এতে অনেকেই নইরা-চইরা বসার কথা যে, "আরে এটা কি হইল? এটা তো খুবই দুর্দান্ত ব্যাপার হইছে।" কিন্তু ঘটনাটা আমার কাছে বেশ দুর্বল ঘটনাই লাগছে। মানে মনে হইছে কাহিনী যত আগাইতে থাকবে তত আসলে শ্যালো হইতে থাকবে। আ আর আনফরচুনেটলি এরকমই মনে হইছে আরকি আমার কাছে। মানে দুনিয়ার যত গ্রেট কাহিনীই পড়েন সেখানে চমকায় দেওয়ার ঘটনা ঘটে না তা না, বেশ কমই। মানে চমকায় দেওয়া যাবে না তা না। কিন্তু ধরেন উপন্যাসের মধ্যে, কাহিনীর মধ্যে, কবিতার মধ্যে অডিয়েন্সকে চমকায় দিতে পারা, এইটা আসলে আর্টের ঘটনা না। বরং দেখবেন যে যা কিছুই ঘুরতেছে অনেক বেশি নরমালিটির মধ্যে ঘুরতেছে। মানে স্ট্রাইকিং হইতে চাওয়াটা অনেক সময় একটা ব্লাফ দেওয়ার মতো ঘটনা হয়ে ওঠে আরকি। স্পেশালি আর্টের ক্ষেত্রে। নিনাদে যদি দেখেন এখানে খেয়াল করার মতো ঘটনাটা হইতেছে ভায়োলেন্স। মানে যেন ভায়োলেন্স করতে পারার ক্ষমতা আমাদেরকে সোসাইটিতে হচ্ছে সুপিরিয়র করে আ একটা জায়গাতে নিয়ে যেতে পারে। এটাও একটা প্রবলেম মনে হয়েছে উপন্যাসটার। কাহিনীটা একটা লোপ হোলের মধ্যে পইড়া গেছে। একটা এক্সাইটিং হওয়ার ট্র্যাপ এর মধ্যে পড়ছে।
প্রথমে পার্সোনাল ভায়োলেন্স, তারপর সোশ্যাল ভায়োলেন্স, তারপর ন্যাশনাল লেভেলের ভায়োলেন্স থেকে ইন্টারন্যাশনাল লেভেলের ভায়োলেন্সে গেছে। আর এটার আওতা যতই বাড়ছে, মানে ভায়োলেন্সের আকার যতই বড় হয়েছে, জিনিসটা তত বেশি শ্যালো হইতে শুরু করছে বলে আমার মনে হয়েছে আর কি। মানে ভায়োলেন্সটারে ভয়াবহ না করতে পাইরা বাইরের ঘটনা করে তোলা হয়েছে। রিডারের এক্সাইটমেন্ট হয়তো ক্রিয়েট হয়েছে, কিন্তু আওতা বাড়ার কারণেই আসলে ভায়োলেন্সের ডেপথটা বাড়তে পারে নাই। তবে নিনাদ উপন্যাসটার কি ফিচার তো হইতেছে আসলে ইসলামী অনুষঙ্গগুলা, মানে ব্র্যাকেটেই বলি ইসলামী আর কি। মানে নায়ক হইতেছেন মাদ্রাসার স্টুডেন্ট, এটা বাংলায় উপন্যাসে রেয়ার। তবে ওই যে লতিফুর রহমান শিবলির মনে হয় কিছু উপন্যাস আছে, মানে এরকমের একটা জনরা আসলে তৈরি হইতেছে বাংলাদেশে। তো এইখানে আরেকটা এফডিসির সিনেমার কথা মনে হয়েছে, জি হুজুর নামে। ওইটা এফডিসির সিনেমাই, কমার্শিয়াল মুভি, কিন্তু শুরুটা হয়েছে যে নায়ক জুম্মার নামাজ পড়ে বাড়িতে ফিরতেছে এরকম একটা সিন দিয়ে। তারপর নায়ক হচ্ছে সবসময় নামাজের যে সাদা টুপি আছে ওইটা পড়েন এরকম। মানে এফডিসির সিনেমায় কিন্তু ইসলামী জিনিসগুলো এটা ভিলিফাই করে নাই, বরং হাইলাইট করছে। তো নিনাদ উপন্যাসে এই জিনিসটা আছে। এরকম ধরেন নিনাদ উপন্যাস বাংলা উপন্যাসী, ধরেন সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার বা হুমায়ুন আহমেদের মতো উপন্যাসী, কিন্তু জাস্ট নায়ক হইতেছে মুসলমান এবং হচ্ছে ইসলামিক কালচারের লোক। এইটা হইতেছে এক্সেলেন্সের, যদি কোনটা মানে এক্সেলেন্সের জায়গাটা বলেন আর কি, বা ডিফারেন্সের জায়গাটা। তো যে কারণে তেমন সিগনিফিকেন্ট হয়ে উঠতে পারে নাই আসলে। যেমন ধরেন ইসমাইল হোসেন সিরাজি কিছু উপন্যাস লিখছেন, ওগুলি বঙ্কিমচন্দ্রের স্ট্রাকচারেই ছিল, কিন্তু উনি জাস্ট রিভার্স করে দিছিলেন যে নায়ক হইতেছে মুসলমান আর নায়িকা হইতেছে হিন্দু। বঙ্কিমে হচ্ছে যে এরকম নায়ক হচ্ছে হিন্দু আর নায়িকা হচ্ছে মুসলমান, জাস্ট একটা ইগো স্যাটিসফাই করার ঘটনা ঘটে। কাইকোবাদের কবিতা পড়াও দেখবেন যে ওনার যে মহাশ্মশান, সেটার স্ট্রাকচারটা হচ্ছে কলোনিয়াল বাংলার স্ট্রাকচার, জাস্ট এলিমেন্ট গুলা হইতেছে মুসলমানি ধরন। মানে আমি বলতে চাইতেছি ইসলামী এলিমেন্ট থাকা, প্রোটাগনিস্ট নামাজ রোজা করা, মুসলমান হওয়া, মাদ্রাসার স্টুডেন্ট হওয়া, এগুলো তো ভালো, অবশ্যই ভালো, কিন্তু এই স্ট্রাকচার ও ফরম্যাটের কারণে জাস্ট এটা একটা কি বলবো সুপার স্ট্রাকচারের মধ্যে, উপরি কাঠামোর মধ্যে অপারেট করে, নতুন আর্টের দিকে আসলে এটা যাইতে পারে না। তো কাহিনীটা যখনই বাংলাদেশের বাইরে চলে যায় তখনই আসলে মাইর খেতে শুরু করে, এটা হচ্ছে আমার একটা অবজারভেশন। আর কাহিনীর যে স্ট্রেংথ, সেটা জগদীশ গুপ্ত যেটা বলতেছিলেন যে ফিলোসফির বুদবুদ বলে ওনার একটা টার্ম আছে, ওইটার মধ্যে গিয়ে হারাইতে থাকে। এখন তলস্তয়ের যদি ওয়ার এন্ড পিসের লাস্ট চ্যাপ্টারটা দেখেন, এটা মোটামুটি একটা প্রবন্ধ, বিশাল প্রবন্ধ ওয়ার এন্ড পিস নিয়ে। মানে উপন্যাসে তো এরকম ফিলোসফিক্যাল কথাবার্তা থাকেই, কিন্তু এইগুলোর উপন্যাসের স্ট্রেংথ বলে ধরে নিলে মুশকিল আর কি। বরং বেশিরভাগ ক্ষেত্রে এইগুলি হইতেছে একটা ঝামেলা। মানে নিনাদে বেশ কিছু ফিলোসফিক্যাল ডায়লগ আছে, ওইগুলা কাহিনীর মধ্যে শুনতে বা পড়তে ভালোই লাগার কথা, কিন্তু এগুলি স্ট্রেংথের কোনো ঘটনা না। মানে কোনো ফিলোসফি এস্টাবলিশ করাটা তো আসলে উপন্যাসের কাজ না আর কি, বা একটা ভালো ফিলোসফি আছে বলে কোনো একটা উপন্যাস ভালো হয়ে ওঠে না। আরেকটা ঘটনা হইতেছে যে নায়ক রশিদ, সে আসলে সেক্স করতে চায় না, সে নৈতিকভাবে স্ট্রং থাকতে চায়, হিমুর কপি অনেকটা। আবার অ্যাডভেঞ্চারের দিক দিয়ে হইতেছে মাসুদ রানাও। মানে বাংলা সাহিত্যে আসলে নায়ক তো এই দুইজনই, এই দুইজনের একটা ব্লেন্ডিং আছে। এখন একটু আগে যেটা বলতেছিলাম, নায়করা দিয়ে হিস্ট্রিক্যাল উইশগুলি ফুলফিল করানোর যে একটা ঘটনা এখানে আছে, যেটা হৃদয়দেরকে আনন্দ দিল, তেমন একটা ভালো জিনিস না। যেমন ধরেন বিপ্লবীর মেয়ে ইসলামিক ছেলের প্রেমে পড়ে যাচ্ছে, বা 1971 সালে যুদ্ধ করা পাকিস্তানি সৈন্যের ছেলের প্রেমিকাকে হইতেছে বাঙালি পোলার প্রেমে ফালায় দেওয়া হইল, এগুলো করা যাবে না তা না, কিন্তু এই প্লেজারগুলো একটু ফানি হয়ে উঠতে পারে আর অনেক সময়। বোঝা যায় যে রাইটার আসলে এক ধরনের ইগো স্যাটিসফ্যাকশনের কাজটা করতেছেন অডিয়েন্সের জন্য। তো বাংলা আরেকটা হচ্ছে বাংলা উপন্যাসের রাইটারদেরকে আমরা বলবো যে আপনারা নায়কদেরকে এত পীর ফকির মহাপুরুষ বানায় ফেলেন না আর কি। এগুলি ধরেন আমাদের মতো এভারেজ পুরুষদের ওই রোল প্লে করতে গিয়ে একটু বিপদেই পড়তে হয়। মানে খালি পুরুষ না, মানুষই তো এতটা নৈতিক প্রাণী না, কিছু ভুল টুল ওনাদেরকে দিয়ে করায় না আর কি। এতে করে ধরেন মেয়েদের এক্সপেকটেশন কিছুটা কমবে। তো ওই রকম মহাপুরুষ বানানোর একটা ব্যাপার আছে, এটা আমার কাছে পজিটিভ মনে হয় না। আরেক দিক দিয়ে যদি দেখেন, ইসলামিক ক্যারেক্টার মানে হচ্ছে খুব নৈতিক, এইরকমের একটা এক্সপেকটেশনের মধ্যেই সাবস্ক্রাইব করা হয়েছে। ওইটারও ডিসপ্লেস করতে পারাটা ভালো। মানে আপনি নামাজ রোজা রাখতেছেন, পড়তেছেন, এই জন্য নৈতিকভাবে সৎ, এটা তো সবসময় ঘটে না।
তো অনেক কথাই বলা হইল, আমি মোটামুটি একটু কনক্লুশন টানার চেষ্টা করি। উপন্যাসে ভালো জিনিস কি কি সেইটা বলি। ধরেন একটা কাহিনী আছে, প্রথমে যেটা বললাম অ্যাডভেঞ্চারাস, এটা ভালো। তারপর অ্যাকশন সিনগুলো ভালো, স্পেশালি শুরুর দিকের কয়েকটা অ্যাকশন সিন আছে। তারপরে ধরেন একটা সোশ্যাল রিয়েলিটির জায়গা আছে। 102 নম্বর পেজে আছে, যেমন বলতেছে খুন করার পরে বিপ্লবী ডাক্তার বলতেছে যে পুলিশের কাছে গিয়ে ধরা দেন, তাহলে বিচার হয়তো হইতে তো কয়েক বছর লাগবে, তখন বাইসা থাকতে পারবেন। তো এটা তো ট্রু, এরকম কিছু সোশ্যাল ট্রুথের বেশ জায়গা আছে, এটাও পজিটিভ ঘটনা। আর এভারেজ জিনিসের কথা যদি বলেন, মানে ভাষার মধ্যে এক ধরনের কাব্যিকতা আছে। আমি দেখি যে বাংলা গদ্যের এই জিনিসটা আছে, এটা আমার কাছে বাজেই লাগে যে একটু কাব্যিক না হইলে যেন ভালো গদ্য হইতে পারবে না। তো আমি মনে করি এই অভ্যাসটা বাদ দিতে পারাটা বরং ভালো, মানে কাব্যিকতা গদ্যের কোনো স্ট্রেংথের জায়গা না। হচ্ছে যে উপন্যাসটা একটু বেটার এডিটেডও হইতে পারতো। যেমন 96 নাম্বার পেজে মেয়েটা বলতেছে বাবার কাছে এসছেন, পরে আবার পেজের শেষ দিকে এমন যে রশিদ ভাবতেছে, ততক্ষণে আমি বুঝে যাই সে উবায়দ ডাক্তারের মেয়ে। তো এটা একটা সিলি মিস্টেকই, মানে এরকম অল্প কিছু মিস্টেক আছে। ওভারঅল যদি বলেন, যেহেতু একটা কাহিনী আছে, বইটা এক ধরনের প্লেজার রিডিং এর বই হওয়ার সম্ভাবনার মধ্যে আছে বলে আমি মনে করি। যে মানে যারা বই পড়তে ভালোবাসেন, অ্যাডভেঞ্চারাস উপন্যাস পড়লে ভালো লাগবে। তো আমি মনে করি আমাদের এখানে যারা বই পড়েন বা বই নিয়ে কথা বলেন, তারা আসলে গ্রেড আর এভারেজ এই দুইটা জিনিসের ডিফারেন্স করতে পারেন না বা করতে চান না। তো আমি তো ভুলভাবে হইলেও এই ডিফারেন্সটা করতে চাই। মানে আমার কথা ঠিক এই দাবি আমার নাই, কিন্তু যেইভাবে আমি দেখছি সেইখান থেকে নীনাদ্রি একটা এভারেজ উপন্যাসী মনে হয়েছে আমার কাছে, যেটা রিডেবল। মানে রাইটার তার অডিয়েন্সকে এন্টারটেইন করতে চাইছেন, একটা কাহিনী বলতে চাইছেন। তো এটা খারাপ জিনিস না অবশ্যই, এবং এই কারণে এটা কোনো গ্রেট জিনিস না আর কি। তো এই হইতেছে আমার কথা নীনাদ উপন্যাসটা নিয়ে। তো আই গেস যারা পড়ছেন তারা তো আমার কথাকে কিছুটা রিলেট করতে পারবেন। আর আমি যদি বলি, এটা হইতেছে যে ওই তো একটা এন্টারটেইনিং নোভেল হইতে চাইছে, এবং টু সাম এক্সটেন্ট এটা এন্টারটেইনিংও আর কি। যে এন্টারটেইনিং হইতে পারবে না তা না, বা সিরিয়াস হইতে হবে তা না, কিন্তু এন্টারটেইনমেন্ট বা সিরিয়াসনেসের পাশাপাশি এটা আসলে সোশিও পলিটিক্যালি বা আর্ট কালচারের হিস্ট্রির দিক থেকে কোন জায়গাটাকে সাবস্ক্রাইব করে বা কোন জায়গাটাকে রিলিভেন্ট করে তোলে, ওই জায়গাটাতে আমি ফোকাস করতে চাইছি আর কি। তো এই হচ্ছে আমার রিডিং আর কি উপন্যাসটা নিয়ে, এইটুকুই।